নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি পেল ইসি, স্বচ্ছ নির্বাচনের প্রত্যাশা বিএনপির। আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ, মেজর সাদিকের স্ত্রী সুমাইয়াকে গ্রেপ্তার দেখালো পুলিশ। 1 বছর পর অজ্ঞাত 6 জনের মরদেহ আঞ্জুমানে হস্তান্তর, রামপুরায় কার্নিশে গুলির ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ। বাংলাদেশি মানুষের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ ভারত, তরুণদের আবেগের প্রতি দিল্লিকে শ্রদ্ধাশীল হবার আহ্বান। ভারী বৃষ্টি আর জলাবদ্ধতায় আটকা চট্টগ্রামবাসী, ব্রিজ ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুতি সম্পন্ন করতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো চিঠি হাতে পেয়েছে নির্বাচন কমিশন। সকালে একথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সকালে বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার সহ 4 কমিশনার। পরে অনানুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সিইসি জানান, ডক্টর ইউনূসের পাঠানো চিঠি হাতে পেয়েছেন তারা। এর আগে গতকাল রাতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে চিঠি দেয় প্রধান উপদেষ্টার কার্যালয়। প্রধান নির্বাচন কমিশনার বরাবর পাঠানো চিঠিতে উল্লেখিত সময়ে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়। বাংলাদেশের মানুষ এবার একটি স্বচ্ছ নির্বাচন চায়। রাজধানীর গুলশানে নিজ বাসায় সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নির্বাচনের প্রস্তুতি আমাদের সবসময় আছে, তবে এটা হাল নাগাদ করতে হয়। এখন যেহেতু নির্বাচনের সময়সীমা ঘোষিত হয়েছে, আমাদের নির্বাচনী ইশতেহার প্রণয়ন, প্রার্থী সিলেকশন এবং নির্বাচনী অন্যান্য প্রস্তুতি, রাজনৈতিক সাংগঠনিক কার্যক্রম, এতে আমরা জোর দেব, অলরেডি দেয়া হয়েছে। ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হলো মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া জাফরিনকে। একই সাথে সুমাইয়াকে 7 দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিসি মিডিয়া মোহাম্মদ তালেবুর রহমান। জানান, সুমাইয়া জাফরিনকে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রবিরোধী এই ষড়যন্ত্রের ঘটনায় জাফরিনের কী ভূমিকা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। এই ঘটনায় গ্রেপ্তার 28 জনকে জিজ্ঞাসাবাদে নতুন নতুন বিষয় সামনে আসছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। গেল 8 জুলাই রাজধানীর বসুন্ধরায় কেবি কনভেনশন হলে বিদেশে কর্মী প্রশিক্ষণের কথা বলে 300 থেকে 400 আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়ো করা হয়। সেই ঘটনায় ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয় মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া জাফরিনকে। আমাদের কাছে যে গোয়েন্দা তথ্য রয়েছে সেইটার ভিত্তিতে আমরা কাজ করছি এবং ইতিমধ্যে যারা গ্রেফতার হয়েছে তাদের কাছ থেকে প্রাপ্ত জবানবন্দি এবং সেখান থেকে প্রাপ্ত তথ্য, এগুলো ধরে আমরা তদন্ত কার্যক্রমটা এগিয়ে নিচ্ছি। সুমাইয়া জাফরিন নামক এক নারীকে ইতিমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে। আমরা তার সাথে বিস্তারিত কথা বলে বিশদ জিজ্ঞাসাবাদে হয়তো তার সংশ্লিষ্টতা এবং অন্যান্য বিষয়গুলো জানার চেষ্টা করব। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে নিহত অজ্ঞাত 6 ব্যক্তির মরদেহ আঞ্জুমান মফিদুলের কাছে হস্তান্তর করা হয়েছে। গেল 1 বছর ধরে মর্গে থাকা মরদেহগুলোর খোঁজ কেউ নিতে না আসায় অজ্ঞাত হিসেবে আঞ্জুমান মফিদুলের তত্ত্বাবধানে তাদের দাফন করা হবে। দুপুরে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার ফারুক হোসেন, রমনা জোনের ডিসি মাসুদ আলম ও শাহবাগ থানার ওসি খালিদ মনসুরের উপস্থিতিতে ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে 6টি মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় আঞ্জুমান মফিদুল ইসলামের পক্ষ থেকে মরদেহ বুঝে নেন দাফন সেবা অফিসার কামরুল আহমেদ। জানানো হয় 6 মরদেহ জুরাইন কবরস্থানে দাফন করা হবে। এর আগে নিহতদের ডিএনএ টেস্ট করে তা সংরক্ষণ করে রাখা হয়। এই বডিগুলি আমাদের মর্গে এসেছিল 7 তারিখ থেকে 14 তারিখের ভিতরে, গত অগাস্টের 7 থেকে 14। আজকে আমরা সেই ডেড বডিগুলি আবার পুলিশের মাধ্যমে আঞ্জুমান মফিদুলকে হস্তান্তরের ব্যবস্থা ওনারা করেছেন। যেহেতু লাশগুলো এখন পর্যন্ত আইডেন্টিফাইড হয়নি, এই জন্য আমরা ডিএনএ স্যাম্পল আমরা কালেক্ট করেছি। এখানে কবরস্থ করা হবে, সেখানে এগুলোর সিরিয়াল থাকবে, প্ল্যাকার্ড থাকবে, যাতে ভবিষ্যতে যদি কেউ এই ডিএনএ স্যাম্পল কালেক্ট করা আছে
যদি কোনো আইডেন্টিফাই হয়ে যায় তখন আমরা সেই লাশগুলো সেভাবে সিদ্ধান্ত নিতে পারবো আর কি। জুলাই অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় একটি ভবনের ছাদের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 5 পুলিশের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। সকালে প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এই অভিযোগ দাখিল করা হয়। গেল 31 জুলাই এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয় প্রসিকিউশনে। জুলাই আন্দোলনে বনশ্রীতে হোটেলে কাজ করে বাসায় ফিরছিলেন আমির হোসেন। পুলিশ বিজিবির গাড়ি দেখে ভয়ে দৌড় দেন। পিছনে পুলিশ আমির আশ্রয় নেন পাশের 4তলা ভবনে। পুলিশ সদস্যরা তাকে দেখেই গুলি শুরু করেন। এরপরেও ভাগ্য জোরে বেঁচে যায় আমির। কর্মকর্তা আমাদের কাছে গত 31/7/2025 তারিখ প্রতিবেদন দাখিল করেছিল। মাননীয় বিজ্ঞ চিফ প্রসিকিউটর মহোদয় আজকে ট্রাইব্যুনাল 1-এ ফরমাল চার্জ দাখিল করেছে। সেই মামলায় আমাদের মোট আসামি হলো 5 জন। এর মধ্যে একজন আসামি চঞ্চল চন্দ্র সরকার জেল হাজতে আছে, 4 জন পলাতক। এটা এখন আদালতে দাখিল হয়েছে, আদালতে ফরমাল চার্জ শুনানি হবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স বা পদমর্যাদাক্রম নিয়ে করা রিভিউর রায় ফের পিছিয়েছে। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চে এদিন রায় দেওয়ার কথা থাকলেও বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর মা মারা যাওয়ায় রায় পিছিয়ে যায়। গত 27 এপ্রিল দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রম নিয়ে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি শুরু হয়। 9 জানুয়ারি দেশের রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রম ঠিক করতে আপিল বিভাগে দ্রুত রিভিউ শুনানির আবেদন করে বিচারকদের সংগঠন জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগে আইনজীবী ব্যারিস্টার নিহাদ কবির এই আবেদন করেন। আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে তরুণরা, তাই তাদের আবেগকে ধারণ করে বাংলাদেশের সাথে বাস্তববাদী সম্পর্ক স্থাপনে ভারতেরই লাভ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে ভারতের বিজেপি সরকার সুসম্পর্ক করতে চাইছে না। এতে কারোরই লাভ হবে না, বরং দূরত্ব বাড়ছে। যদিও গেল 1 বছরে বাংলাদেশের পক্ষ থেকে একাধিকবার চেষ্টা করা হয়েছে সম্পর্ক উন্নয়নের। মোর্শেদ হাসিবের রিপোর্ট। এই এক ছবি যেন কথা বলে সবকিছুর। এরপরেই শুরু হয় ভারত বাংলাদেশ তিক্ততার সমীকরণ। হিন্দুরা যে মার খাচ্ছে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য বাংলাদেশে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে চলছে ভারতীয় গণমাধ্যমের প্রোপাগান্ডা। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায় থেকে রাষ্ট্রের সর্বোচ্চ নেতা সব পর্যায়ের বৈঠকেই শীতল সম্পর্কের বরফ গলানোর চেষ্টা হয় বহুবার। তবে খোলা চোখে লাভ হয়নি কিছুই, বরং শেখ হাসিনাকে ফেরত চেয়ে লেখা চিঠির জবাব মেলেনি এখনো। চেয়েছি যে তাকে ফেরত দেওয়া হোক, যাতে বিচারের সম্মুখীন করা যায়। ভারত থেকে কোনো এটার পজিটিভ রেসপন্স আমাদের কাছে আসেনি, আমরা অপেক্ষা করছি। বিশ্লেষকদের মতে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা বুঝতে সম্পূর্ণরূপে ব্যর্থ ভারত। সম্পর্ক উন্নয়নে গেল 1 বছরে তাই কোনো পদক্ষেপ নেয়নি দিল্লি। নাজুক এই পরিস্থিতি কাটাতে তাই দেশটিকে এগিয়ে আসতে হবে বলে মনে করছেন তারা। পররাষ্ট্র নীতির দুর্বলতাকেই প্রকাশ করে, কারণ যে কোনো দেশের সরকার তখন পরিবর্তন হতেই পারে, এবং সেই পরিবর্তনকে এন্ডোর্স করাটা প্রতিবেশী দেশের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এবং আমি মনে করি সেই জায়গাতে বিজেপি সরকারের যথেষ্ট দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি, এবং বাংলাদেশ সরকারের কাছ থেকে যতটুকু সাপোর্ট দরকার এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার যথেষ্টই বাংলাদেশ করেছে। আগামী যে সময়টা আমাদের আসছে, সেটা যে এই সরকার থাকুক কি যে অন্য সরকারই আসুক, এই তরুণ প্রজন্মের প্রত্যাশার জবাব বা এই তরুণ প্রজন্মের প্রত্যাশা কিন্তু তারা মিট করতে হবে বা প্রত্যাশাটা পূরণ করতে হবে, এবং সেই কাজটা কিন্তু সহজ হবে বলে মনে হয় না। অনেক বড় চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলায় অভ্যন্তরীণভাবে যেমন আমাদের অনেক বেশি সৃজনশীল সুশাসনের আইনের শাসনের ভিত্তিতে দেশ পরিচালনা করতে হবে, অন্যদিকে আমাদের অংশীদাররা যারা আছে তাদের সাথেও আমরা সুষম সম্পর্ক গড়ে তবেই সেই অগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তরুণদের হাত ধরে যে নতুন বাংলাদেশের সূচনা, তার আবেগের প্রতি দিল্লিকে শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান উভয় বিশ্লেষকের। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।
গত রাতের টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড় এলাকায় শীতল ঝর্ণা খালের উপরের ব্রিজটি ভেঙে পড়েছে, ফলে বন্ধ হয়ে গেছে সড়কের একপাশে যান চলাচল। এতে সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। বৃহস্পতিবার ভোরের দিকে ব্রিজের দুই পাশের মাটি সরে গিয়ে সড়ক দুই ভাগ হয়ে যায়। বর্তমানে সড়কের এক পাশ দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। 1980 সালে শীতল ঝর্ণা খালের উপর ব্রিজটি নির্মাণের পর সম্প্রতি জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় খাল প্রশস্ত করার কারণে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ব্রিজটি সংস্কারের উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। এদিকে সকাল 9টা পর্যন্ত নগরীতে 8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। চলে যাচ্ছে তার কাছে। ফখরুল, এর আগের সংবাদে আমরা জানছিলাম আপনার কাছে, মেয়রের কথাও শুনছিলাম, তো এখন যানজট বেড়ে গেছে, জনভোগান্তি কি পর্যায়ে দেখতে পাচ্ছেন জানাবেন। এখানে আসলে যানজট নিরসন বা যানজটটাকে সহনীয় পর্যায়ে রাখার জন্য পুলিশের ট্রাফিক বিভাগ কাজ করছে। তারা সড়কটিকে যেন ডাইভারশন যেটি, অর্থাৎ সড়কের যে অংশটি, ব্রিজের যে অংশটি অক্ষত আছে সেই অংশ দিয়ে যেন যানবাহন ঠিকমতো চলাচল করতে পারে, সেই কাজটি তারা সহযোগিতা করছেন। আর এই মুহূর্তে সিটি কর্পোরেশনের বিদ্যুৎ বিভাগের লোকজন আসছে এবং অন্যান্য বিভাগের লোকজন এসে তারা কাজকর্ম করছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই সেতুর উপরে সড়ক বিভাজকে একটি বিদ্যুতের খুঁটি রয়েছে, সেই খুঁটিও হেলে পড়েছে। সেই খুঁটিটিকে নিরাপদ করার চেষ্টা করছে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা, বিদ্যুৎ বিভাগ। তারা এই সেতুটিকে কিভাবে একেবারে খাড়া করা যায় কিংবা এটাকে এখান থেকে অপসারণ করা যায়, কারণ এখানে যেহেতু একটি সচল লাইন রয়েছে, সেই লাইনটি বন্ধ করা কিংবা লাইনটিকে খুলে তারপরে এই খুঁটিটি সরানোর একটা বিষয় আছে। তো তারা কাজ করছে, আমরা বিস্তারিত হয়তো পরে জানাতে পারবো তারা কি কাজ বাস্তবে করছে। এছাড়া কর্পোরেশনের লোকজন এখানে এটি সেতুটি ধসে পড়ার কারণে সড়ক বিভাজকের যে জায়গাগুলোতে মাটি সরে গেছে কিংবা এখানে স্ল্যাবগুলো সরে গেছে সেগুলো অপসারণ করে সড়কটিকে পরিষ্কার রাখার চেষ্টা করছে। আসলে অন্য পাশটিও, এই সেতুর অন্য পাশটিও কিন্তু কিছুটা ঝুঁকি বহন করে, যদিও এখানে মাঝখানে আসলে একটি বিভাজক রয়েছে। এখানকার যে সিটি কর্পোরেশন যে কর্তৃপক্ষ এবং স্থানীয়রা বলছেন ঝুঁকি কিছুটা রয়েছে, কিন্তু হয়তো সেভাবে হয়তো খুব পরিপূর্ণভাবে একেবারে শতভাগ ঝুঁকি বলা যাবে না। তো আসলে মানুষজন, উৎসুক জনতা আসছে, তাদেরকে সামলাতে হচ্ছে। পুলিশ প্রশাসন কাজ করছে, কর্পোরেশন একেবারে খুব সহজে যে এই সেতুর কাজ শুরু করতে পারবে তাও না, যেহেতু এটি একটি প্রকল্পের বিষয় আছে এবং সময় নিয়ে কাজটি করতে হবে। তো আসলে বলা যাবে যে আরও সময় নিয়ে যে এখানে পরবর্তীতে আর কোনো ঝুঁকি তৈরি হচ্ছে কিনা কিংবা এটা আসলে এটার উদ্ধার তৎপরতা বা নির্মাণ কাজ, পুনর্নির্মাণ কাজ কখন কিভাবে শুরু হচ্ছে। ধন্যবাদ ফখরুল আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফখরুল ইসলাম। টাঙ্গাইলের ধনবাড়িতে পিকআপ ভ্যান মোটরসাইকেল সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। ভোরে উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় একটি পিকআপ ভ্যান জামালপুরের দিকে যাচ্ছিল, এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ চালক ও মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ছাত্র শিবিরের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতাদের ছবি প্রদর্শন ঘিরে বিতর্ক তৈরি হয়েছে ছাত্র সংগঠনগুলোর মাঝে। মঙ্গলবার প্রতিবাদের মুখে সরানো হয় সেই ছবিগুলো। ছাত্র শিবির বলছে, হাসিনা আমলের দুঃশাসন দেখানোর ধারাবাহিকতায় উঠে আসে বিচারিক এই দুঃশাসনেরও প্রতিচ্ছবি। জানিয়ে বিভাজনের রাজনীতি করছে বাম সংগঠনগুলো। সুলতান মাহমুদ আরিফের রিপোর্ট। 5 আগস্ট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে 3 দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করে ছাত্র শিবির, যেখানে তুলে ধরা হয় ফ্যাসিবাদ আমলে নানা দুঃশাসনের প্রতিচ্ছবি। তবে বিচারিক হত্যাকাণ্ড শিরোনামের দেয়ালে প্রদর্শন করা হয় মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসি হওয়া জামায়াত নেতাদের ছবি। ছিল বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীরও। এর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র সংগঠনগুলো। তাদের অভিযোগ, ক্যাম্পাসে যুদ্ধ অপরাধীদের ছবি প্রদর্শন করে মুক্তিযুদ্ধকে অপমান করেছে শিবির।
প্রতিবাদ বিজ্ঞপ্তি দিয়ে নিন্দা জানায় ছাত্রদলও। আপনার তাদের বিচার প্রক্রিয়া নিয়ে আপত্তি থাকতে পারে, কিন্তু এরা যে চিহ্নিত রাজাকার সেই ব্যাপারে তো কোনো সন্দেহের অবকাশ নাই। তাহলে আপনি সেই লোকগুলাকে আজকে বাংলাদেশে সেলিব্রেট করার চেষ্টা করবেন, এটা তো হইতে পারে না। আত্মস্বীকৃত রাজাকারদের ছবি প্রদর্শন, এটি আমরা মনে করি যে এটি আসলে রাজনৈতিক ধৃষ্টতাই। এটি কোনোভাবেই বাংলাদেশের যারা স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী ছাত্র সমাজ তারা কোনোভাবেই এটিকে মেনে নেয়নি। তারই প্রেক্ষিতে কিন্তু আমাদের প্রতিবাদ। এর পাল্টা ব্যাখ্যা দিচ্ছে ছাত্র শিবির। সংগঠনটির দাবি, হাসিনা আমলে শাহবাগে ফেসিবাদ তৈরি করে বিচারিক হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। বাম ছাত্র নেতাদের বিরুদ্ধে নতুন করে বিভাজনের রাজনীতি শুরুর অভিযোগ করেন তারা। আমরা এখানে দেখিয়েছিলাম মূলত 15 বছরের সকল দুঃশাসনকে, 16 বছরের দুঃশাসনকে। এখানে সকল পার্ট আসছে, বিডিআর হত্যাকাণ্ড আসছে, এখানে আসছে আবরার হত্যাকাণ্ড, এখানে আসছে সেই শাপলা হত্যাকাণ্ড, এখানে আসছে আয়নাগরের বন্দি, গুম, সব কিছু আসছে। তারাই ধারাবাহিকতায় বিচারিক হত্যাকাণ্ড আসছে, এটা বিচারিক হত্যাকাণ্ড হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে প্রশাসনের নির্দেশে মঙ্গলবার ওই ছবিগুলো সরিয়ে নেয় ছাত্র শিবির। পরদিন একই জায়গায় প্রদর্শন করে নতুন ছবি। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। এবার জানবো এক্সপেলের সৌজন্যে ডেঙ্গু পরিস্থিতির খবর। বর্ষার সাথে বাড়ছে ডেঙ্গুর বিস্তার, বাড়ছে আক্রান্তের সংখ্যাও। বরিশাল মেডিকেলে প্রতিদিনই ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। তবে চিকিৎসা সেবা ও পরিবেশ নিয়ে নানা অভিযোগ রয়েছে রোগীর স্বজনদের। আরও জানছেন কাউসার হোসেন রানা। গত কয়েকদিন ধরেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় বরিশালের বিভিন্ন হাসপাতালে 100-র বেশি রোগী ভর্তি হয়েছে এবং বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে 300-র বেশি রোগী, যার অধিকাংশই বরগুনার। বিভাগে এখনও বরগুনা ডেঙ্গুতে হটস্পট হিসেবে বিবেচিত। এখন পর্যন্ত প্রতিটা ঘরেই আছে 2জন করে, 1জন করে আছে। আজকে একজনের হইলে কালকে আবার আরেকজনের হইতেছে। তবে রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতালে আসার পরে সেখানে পর্যাপ্ত চিকিৎসা মিলছে না, আর নোংরা পরিবেশের অভিযোগ তো রয়েছে বরাবরই। আমরা একটা উন্নত চিকিৎসার জন্য আসছি, কিন্তু এই জায়গার যে পরিবেশ, এতে স্বাভাবিক মানুষও অসুস্থ হয়। মশারির ব্যবস্থা নাই, তারপরে ডেঙ্গু নিচে শোয়া লাগে, ময়লা নোংরা হয়েছে। যে কথা কি কম, হ্যাঁ কবার কথা না থাকিয়া হ্যাঁ রোডে থাকা ভালো। চিকিৎসকদের দাবি, শয্যার চেয়ে অতিরিক্ত রোগী থাকায় তাদেরকে কাজে হিমশিম খেতে হচ্ছে। আর তাছাড়া ডেঙ্গু মোকাবেলায় সচেতনতার কোনো বিকল্প নেই। আজকে আমাদের মেডিসিন ওয়ার্ডে প্রায় 170+ পেশেন্ট ভর্তি আছে। তারপর আমরা আমাদের জনবল দিয়ে ট্রাই করতেছি, বেডের চেয়ে রোগী সংখ্যা এখানে দ্বিগুণের বেশি। আমরা ট্রাই করে যাচ্ছি আমাদের ট্রিটমেন্ট দেওয়ার জন্য। জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটেছে 18 জনের, আর চিকিৎসা নিয়েছে 8500-এর বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল।